ঝলকের দাবি, সম্পত্তি সংক্রান্ত সমস্যার কারণে 2007 সালে বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছিলেন। তখন তার বয়স ছিল 33। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সালনা থানার কৃষ্ণপুর গ্রামে ছিল তার পৈতৃক বাড়ি। ভারতে এসে দীর্ঘদিন নানা সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁকে। প্রয়োজনীয় নথি না থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত ছিলেন। আমি বাংলাদেশ আমার প্রত্যেক বাড়ি গ্রেটার সিলেট বিভাগে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট সালনা থানা কৃষ্ণপুর গ্রামে। আমি 2007 সালে ভারতে আসি। ভারতে আসার পরে দীর্ঘদিন আমি ভারতে অবস্থান করছি আসার মধ্যে। তারপরে বর্তমান গভর্নমেন্ট যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করেন, ওই সময় আমি সিএতে আবেদন করার জন্যে প্রস্তুতি নিই। গত 2024-এ আমাদের অমিত শাহজি যখন সারা ভারতে লাগু করেন, সিএ লাগু করেন, তার কিছুদিন পরে আমি আবেদন করি। আবেদন করার পর এবং ত্রিপুরাতে প্রথমেই আমি আবেদন করি, এবং আবেদন করার পরে আমার যখন ডিএলসি পাস হয়, তখন দীর্ঘদিন প্রায় 1 বছরের মতো আমার ডিএলসিতে কি প্রবলেমের কারণে আমার ইয়েটা বন্ধ থাকে। তারপরে আমি ইয়ের সাহায্য নিই। আমাদের এই জায়গাতে রতন বিশ্বাস স্যার, উনি সেন্সাস ডিরেক্টর এবং এমএইচের স্টেট ডিরেক্টর হিসেবে ওনার কাছে আমি যাই। উনি আমার যথেষ্ট হেল্প করছেন এবং আমার যতটুকু প্রয়োজন ততটুকু উনি আমার সহযোগিতা দিচ্ছেন। 2024 সালে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর নাগরিকত্বের জন্য আবেদন করার প্রস্তুতি নেন ঝলক। ওনার হেল্পের কারণে আমার যে ওটা বন্ধ ছিল, কার্যক্রমটা বন্ধ হয়ে গেছিলো, ওই কার্যক্রমটা আবার চালু হয়েছে এবং এটা একটু দ্রুত কাজ হয়েছে। আমার বাংলাদেশের ডকুমেন্ট হিসেবে আমি বাংলাদেশের যে আমার ভূমির যে কাগজপত্র আছে, বাংলাদেশের সমস্ত ভূমির কাগজপত্র আমি দেওয়া হয়েছে, এবং ভারতে যে আমি তৎকালীন সময়ে একটা ভর্তির একটা সার্টিফিকেট ছিল, আমি ওই সার্টিফিকেটটা সাবমিট করছি, এবং গত জুনের 3 তারিখ আমি সিএ সার্টিফিকেট অর্জন করি। তবে নাগরিকত্ব পাওয়ার আনন্দের মধ্যেও রয়েছে পুরনো স্মৃতির টান। বাংলাদেশে ফেলে আসা বাড়ি, বাবা মায়ের স্মৃতি এবং আত্মীয়দের কথা আজও মনে পড়ে ঝলকের। আমি আসছি, আমার ওই সময় আমি খুব ছোট, তখন আমার ফাদারই এই আমার পিসির বাড়িতে রেখে দিয়ে গেছিলেন। তারপরে প্রায় আমার যাওয়া আসা হইতো ইয়েতে। আমার বাবা যখন 2014-তে মারা গেছেন, ত্রিপুরাতে তাকাতে আমার কোনো মুষ্টিমেয় 2-1টা কাগজ ছাড়া কোনো কাগজ আমার হয় নাই। আমার কোনো হেল্প ছিল না, সরকারি সুযোগ সুবিধা ছিল না। আমি যা রয়েছি আমার পার্সোনালি অর্থনৈতিক এই বিষয়টা আমি আমার পার্সোনালিভাবে দেখছি, কিন্তু আমার কোনো রেশন কার্ড ছিল না বা কোনো ইয়ে ছিল না। এই হিসেবে আমার অনেকটা সমস্যা আমার হয়েছে। এদিকে ত্রিপুরার নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া নিয়ে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। অ্যাজ অন ডেট আমরা দুইজনকে আমরা নাগরিকত্ব আমরা দিয়েছি, হয়তো 1-2 মাস আগে, এক্সাক্ট ডেট আমার ঠিক মনে নেই। সিএ অ্যাক্টের ক্ষেত্রে আমাদের টোটালটা ডিজিটাল মোডে হয়। এটা বেসিক্যালি তারা সেন্ট্রাল পোর্টালে আমাদের এমএইচএ মিনিস্ট্রি অফ হোমের আন্ডারে টোটালটা বিষয় এখানে তারা অ্যাপ্লাই করে, দেন ইট উইল অটোমেটিক্যালি চলে যায়। ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে, ডিস্ট্রিক্ট লেভেলের কমিটিতে আছে, কমিটি 8টা জেলার জন্য 8খানাই কমিটি আছে, ওই কমিটিতে যায়, তারা এগুলো এক্সামিন করে দেয়, মানে তাদেরকে ডাকে, ফিজিক্যাল ডকুমেন্টস ক্রস ভেরিফাই করে সব কিছু করে এগুলো ভেরিফাই করে আমাদের কাছে পাঠায়। ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে অনেকেই এখন নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করছেন। তবে ঝলকের মতো সকলে এখনও নাগরিকত্ব পাননি। অনেকেই বলছেন
আবেদনের জন্য যা যা কাগজ দিতে হয় তা তাদের পক্ষে দেওয়া কঠিন, কারণ দেশ ছেড়ে চলে আসার সময় সব কাগজ তারা আনতে পারেননি।